এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। জয়ামির জন্মগ্রহণ করল দেশের এক উত্তাল রাজনৈতিক পরিবেশে। 1987 সন। বাংলাদেশে সামরিক শাসন চলছে, উত্তাল দেশের অবস্থা তখন। সকল বিরোধী দল পারস্পরিক সংঘাত একপাশে রেখে স্বৈরাচার পতনের লক্ষ্যে হাতে হাত রেখেছে। জাভেদ আমির ধীরে ধীরে আবারও রাজনীতিতে ফিরলেন ঠিকই, কিন্তু এবার তার দৃষ্টিকোণ ও মনোভাব বোঝা বড় দায়। 1990-এর শেষে স্বৈরাচারের পতন হলো। জয়কে স্কুলে ভর্তি করা হলো 4 বছর বয়সে। তার জিতেই সে দেখেছে সকলে স্কুলে যায়, তারও যাওয়া দরকার। বাড়িতে 2টো মহিলা রাখা আছে জয়ের যত্নের জন্য। তাদেরকে সহ্য করা যাচ্ছে না। একটার বয়স কম, 20-22 বছর হবে, খুব নজরে যত্নে রাখে। অত যত্ন আত্মি বড়লোকপণে বিরক্ত সে। তার মাথায় ফুলদানি দিয়ে মেরে জখম করে দিয়েছে সে। তার ক্ষতিপূরণ দিতে হয়েছে, তবু মেয়েটা লজ্জা নেই। আবার আসে জয়ের দেখাশোনা করতে। জয় তাই আরো বৃত্তৃষ্ণা মেয়েটার উপর। জাভেদ আমিরের সাথে ঝামেলা তার। সে রোজ স্কুলে থেকে বড় বাবার কাছে যায়। বাপের ছোট ভাইটাকে সে ডাকে বড় বাবা। এটার কারণ আছে, বাবা শাসন করে, তার বাবাকে ভালো লাগে না। বাবার চেয়েও বেশি আপন ও বড় তার চাচা। তাই জয়নাল আমির তার বড় বাবা। এত চতুর সে কোথা থেকে হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে হুমারিয়ার। জয়নাল আমির নিতে আসেন স্কুলের গেটে। চাকরিরা ভয়ে সরে আসে, বাধা দিতে পারে না জয়নাল আমিরকে। জাভেদ একবার জিজ্ঞেস করলেন, এই বেয়াদব, জয়নালের সাথে গিয়েছিলি? হ্যাঁ। কেন? দৌড়ে গিয়ে দাদুর কোলে ছড়ে বলল, আমার ভালো লাগে, তুমি আর নিষেধ করবে না, আমি যাবই। তবু জাভেদ 2টো থাপ্পড় মারলেন। খুব জোরে নয়, তবে লাগলো। কিন্তু জয়ের মুখ দেখে মনে হলো না তার কিছু হয়েছে। পরদিন সে সন্ধ্যার পর ফিরল চাচার কাছ থেকে। আগে বিকেলে ফিরত। বাবা থাকলে তার বন্ধুদের আড্ডা মিস হয়ে যায়। আমির বাড়ির ফটকের সামনে এসে তাকে ডাকার সাহস কারণই, তাই মনে হয় একমাত্র বাবার জন্যই। দারোয়ানটা চরম খিটখিটে। একবার তাকে অবশ্য কুকুরের দৌড়ানিও খাইয়েছিল সে। পুকুরে গোসল করার উপায় নেই, তাছাড়া তার কিছু অবলা সার্কেত আছে। গোয়ালের গরুগুলো ফটকের বাইরে বসে ঝিমানো, কুকুরেরা বাড়ির ছাদের চিলেকোঠায় বাচ্চা তোলা, বিড়াল, কবুতর, এগুলোর পরিচর্যা করতে পারা যায় না বাবার জন্য। আরও আছে তার বাজিগর। বাজিগরগুলো দিয়েছে বড় বাবা। 6টা থেকে 9টা হয়েছে ওরা, একটা জোড়া নেই। সে নাড়তে চাড়তে গিয়ে ডিম নষ্ট করে ফেলেছিল। সে কি কান্না! তার দোষ নাকি দাদুর, কারণ দাদু মাত্র 4বার ডিম নাড়তে নিষেধ করেছে, এর বেশি বলেনি। বাবার হাত থেকে ওগুলোকে বাঁচিয়ে রাখারও চাপ আছে। বাবা সুযোগ পেলেই বড় বাবার দেওয়া পাখিদের উড়িয়ে দিবে। কম চাপে থাকে না সে, বড় ব্যস্ত মানুষ। এমন বাবার সাথে ভালো সম্পর্ক রাখা জয়ের দ্বারা সম্ভবই নয়। হুমারিয়ার কাছে একবার বিচার এলো। ক্লাসের 4টে ছেলেকে মেরে জখম করে দিয়ে এসেছে, কারণ ওরা তাকে রাজাকারের ভাতিজা বলেছে। সে তখন 2তে। সে ক্লাসে দল গঠন করেছে। একদল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে, একদল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে না, দেশদ্রোহীর ছেলে বলে না। আরেক দল যারা বলতে চায় কিন্তু এখন ভয় বলতে পারে না, তারা হলো জয়ের বিরোধী দল। দাদুর সাথে খাতির তার ভালোই, কিন্তু রাগ হয় তখন যখন দাদুর কাছে বন্দুক চালানো শিখতে চাইলে। শেখায় না। দাদু লাঠি লুকিয়ে সে সপ্তাহখানিক ভুগিয়েছে দাদুকে। তাতে জলিল আমির আরও খেপেছে। তিনি জানিয়ে দিয়েছে জয়কে আর কোনোভাবে তিনি ভালোবাসবেন না। কিন্তু জয়ের তো ভালোবাসা লাগে না। সে এমন সব কাজ করবে যাতে দাদুর পক্ষে তাকে ভালোবাসা সত্যি কঠিন হয়। সে দাদু সংবাদপত্র ছিঁড়ে কুটি কুটি করে রাখে। পান খায় দাদু, সে চুনের ভেতর পানি ঢেলে টলটলে বানিয়ে রাখে। নামাজে যাওয়ার সময় টুপি নিয়ে খেলতে চলে যায়। একবার দাদুর জন্য বেড়ে রাখা তরকারিতে মরিচের গুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে রেখে দিয়েছিল। হুমারিয়া তাকে ঝাল খেতে দেন না, কিন্তু সে জানে মরিচের গুঁড়ো ঝাল। তা খেয়ে দাদুর অবস্থা খারাপ। পানি খেয়ে শান্ত হলে সে
আস্তে করে গিয়ে দাদুর সামনে হাত পেছমোড়া করে দাঁড়িয়ে পড়ল। আমি মিশিয়েছি তোমার খাবারে ঝাল। বলো, আর কোনোদিন ভালোবাসবে না বলে হুমকি দেবে? চুপচাপ ভালো না বাসবে, বুঝলে? এইরকম বিরতিতে চলল কিছুদিন। দাদু একদিন এসে খুব চোটপাট করলেন। জয় একটা কথা অস্বীকার করেনি, সব স্বীকার করেছে, এমনকি যা অপরাধ করেনি তাও। বড় বাবা বলেন, লোকের কাছে ভালো হবার চেষ্টা করার দরকার নেই। মানুষ ভালোদের দোষ খুঁজে বের করার চেষ্টায় মত্ত থাকে কেবল। একই কাজ খারাপ হিসেবে পরিচিত লোকেরা করলে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ হিসেবে তা তুই করেছিস এটা প্রমাণ হলে তারা তোকে আর বাঁচতে দেবে না। খারাপ হিসেবে পরিচিতদের স্বাধীনতা বেশি, তারা যা খুশি করতে পারে। তুই যা খারাপ করছিস সেটাও তোর। আর নিজের কৃতকর্ম হোক ভালো বা খারাপ তা অস্বীকার করা ছোটলোকি। তুই খারাপ এটা তোর স্বীকার করার সাহস না থাকলে তুই কাপুরুষ, কারণ ওটা তোর নিজস্ব বৈশিষ্ট্য। তুই যখন কারো কাছে ভালো সাজতে নাটক করবি বা কারো মন মতো চলবি, ব্যাপারটা অনেকটা এমন হলো না যে তুই তার কাছে দায়বদ্ধ, তোর কোনো নিশ্চয়তা নেই। ভালো সাজতে চায় বন্ডরা, ভিতুরা, খাতির পাওয়ার লোভীরা, আর এটাই দায়বদ্ধতা, দুর্বলতা, এক প্রকার বাধ্যতা। যে কেউ তোকে খারাপ ভাবলে তো যায় আসে। কখনো কারো কাছে ভালো হবার জন্য কোনো রকম সামান্য চেষ্টাও করবি না। কেউ তোর নিশ্চয়তাকে মেনে নিয়ে থাকলে আছে, নয়তো তোর কাউকে দরকার নেই নিজেকে ছাড়া। যা মনোযোগ দিয়ে শোনে, কিছু কথা বোঝে, আর যা বোঝে না তাও মনে রাখার চেষ্টা করে। সে টের পায় তার চাচা চিন্তাধারা সবই তার ছোট্ট মস্তিষ্কের চিন্তাধারার সাথে প্রায় মিলে যায়। বাবা তাকে হাজার মানা করলেও সে চাচার কাছে যাবেই যাবে। দাদু গম্ভীর হয়, জিজ্ঞেস করলেন, এসব কেন করছিস? সে মুখ গোমরা করে বলল, তুমি তো বললে ভালোবাসবে না, কিন্তু আমি তেমন কিছু করিনি আগে, এখন করছি, যাতে ভালো না বাসার কারণ থাকে। অকারণে ভালোবাসবে না কেন? ক্লাস 3-তে তার একটা গৃহশিক্ষক রাখা হলো। মাস্টার আসার আগেই যায় ঢিল ছুঁড়ে আম পাড়তে। হামজা এসে সেদিন এক ঝুড়ি আম দিয়ে গেছে, কিন্তু চুরি করা আমের স্বাদই আলাদা। জাভেদ ব্যবসার কাজে প্রায় ঢাকা চট্টগ্রাম থাকেন। তখন বিচার আসে জলিল আমিরের কাছে। হুমারিয়াকে ধরে মহিলারা বলে জ্বর কুকীর্তির কথা। সেদিন আম পাড়তে গেছে মণ্ডলদের বাগানে। মণ্ডল বাড়ির ছেলেরা এসে বাধা দিচ্ছিল, বড়দের ডেকে আনার হুমকিও দিচ্ছিল। আম না পেরে যে ডাল পাতা ভেঙে পড়েছে তাই তুলে বেদম মেরেছে ওদের। ওদের অপরাধ, নিজেরা কেন অ্যাকশন না নিয়ে বড়দের ডাকার মতো এমন ছোট লোক হুমকি ওরা কেন দিল? যা করবে ওরা করবে। কাপুরুষদের মতো বড়দের ডাকতে চেয়ে ওরা জয়ের মারামারি মুটে নষ্ট করে দিয়েছে। যুদ্ধে বিগ্রহ হবে সমানে সমানে, তারপর দেখা যাবে কে জেতে। মাস্টার এসে বসে আছেন আধ ঘন্টা। জলিল আমির দুবার খড়ি নিয়ে খুঁজে এসেছেন, পাননি ওকে খুঁজে। বাবার কথাও তো নয়। সে বাগানের উপরে ভাঙা গোয়ালের ঘরে কোনায় সভায় ব্যস্ত। ও পাড়ার কয়েকটা পুচকে জয় নামে নালিশ করেছে। জাভেদ আমির এলে ওদের বাবা মা আসবে বিচার নিয়ে। এটা হতে দেয়া যায় না, ওদেরকে শাসাতে হবে, যাতে বাবা মাকে গিয়ে বলে জয় ভালো না, তবে ওদের কিছু করেনি, বিচার দেওয়া ক্যান্সেল। শেষমেশ অধৈর্য হয়ে মাস্টার গেলেন খুঁজতে। খুব বিনয়ের সঙ্গে বললেন, জয় বাবা, আসো পড়বে, পরে এসে খেলবে, আসো। জয় বিরক্তিতে চোখ মুখ খিচে তাকালো, উঠলো না সভা ছেড়ে। মাস্টারকে বলল, এখন ব্যস্ত আছি, বসেন ঘরে গিয়ে, পরে আসতেছি। মাস্টার হতভম্ব হয়ে চেয়ে রইলেন। কি হলো যান? জরুরি কাজে আছি। আপনি কি এখন দাঁড়িয়ে থেকে বাচ্চাদের আলাপ শুনবেন? মাস্টার রেগে মেগে একাকার, তবু চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করে বাড়ির ভেতরে ঢুকে হুমারিয়াকে বললেন, আর পাড়ার ছেলেদের সাথে মিশতে দেবেন না, ওর মুখের ভাষা শুদ্ধটা হারিয়ে যাচ্ছে। হুমারিয়া রাতে শাসন করলেন। তারপর দিন মাস্টারকে আধ ঘন্টা বসিয়ে রেখে পরে এসে পড়তে বসল। পড়ার 10 মিনিট না যেতেই উঠে পড়ে বলল, আর পড়বো না আজ, আপনি যান, আমার কাজ আছে। হন হন করে বেরিয়ে চলে গেল। সেই রাগটুকু মাস্টার চাপা রাখলেন। পরের দিন পড়ার সময় মাস্টার পড়াচ্ছেন,
সেই কাগজ দিয়ে নৌকা, পাশি, ব্যাগ ইত্যাদি বানাচ্ছে। মাস্টারের ধৈর্যচ্যুত হবার পর্যায়ে। তারপর 3-4 বার উঠে গিয়ে পানি খেয়ে এলো। টেবিলের উপর মাথা রেখে ঝিমাতে লাগলো। শেষ মেশ মাস্টার স্কেল দিয়ে মারলেন দুটো ঠাস ঠাস করে। জয় কাঁদতে কাঁদতে হুমারিয়ার কাছে ছুটলো। মাস্টারের কাছে সে আর পড়বে না। মাস্টার মারে, সে কি কান্না তার! সেই সময় হামজা এলো। হুমারিয়া কান মুলে ধরলেন। এবার বল, মাস্টার কেন মেরেছে তোকে, বাদর ছেলে? মাস্টার ভালো না। জয় কাছে তার বানোয়াট কান্না দেখে হাসি পাচ্ছে হামজার। তুই কিছু করিসনি? না। জয় জীবনেও কাঁদেনি। কাঁদলে তো সত্যি। এটা না মানার উপায় পেলেন না হুমারিয়া। জলিল আমির রাজপুত্রের মতো পালসের নাতিকে। তবুও হুমারিয়া বললেন, সেদিন মাস্টার নালিশ করেছিল বলে বাদ দেওয়ালি। কিন্তু সে তো তারপরও 2 দিন পড়েছে। কথাটা বিশ্বাসযোগ্য হলো এবং এটা করার জন্যই সে তারপরও 2 দিন পড়েছে মাস্টারের কাছে। কিন্তু মাস্টারকে বাদ দেওয়ানোর একটা ছুতো দরকার। বিধায় 2 দিন খুব জ্বালাতন করে মার আদায় করেছে মাস্টারের কাছে। হামজাকে দেখে শান্ত হলো হুমারিয়া। সব খোঁজ খবর নিলেন। শাহানা ভাবি তেলের পিঠা বানিয়ে দিয়েছে হামজার কাছে। হুমারিয়া শরীরটা ভালো না, গর্ভাবস্থায়। 4 মাস চলছে। কাজের মেয়ে দুটো গ্রামে গেছে। জয় সারাদিন বাজামি করে বেড়ায়। তাকে সামলানো 4 মজুরের কাজের সমান। বিকেল পর্যন্ত রইল হামজা। ফুপু যতক্ষণ রান্না করলো সে দাঁড়িয়ে রইল ফুপুর পাশে। হামজা ছিপছিপে শুকনো শরীর, পরনের লুঙ্গি আর ফতুয়ার ময়লা, মুখে শুকনো নরম চাল চলন, মুখে স্মিত হাসি, তবে মলিন। বয়স 14। এই বয়সে লম্বা হয়ে গেছে দেখার মতন। জয় হামজাকে পেরে সব ভুলে যায়। জয়ের স্বাস্থ্য, চেহারা একদম আমির পরিবারের সবার মতোই অভিজাত হয়েছে। খালি স্বভাবটা দিন দিন বকাটাদের মতো হচ্ছে সঙ্গদোষে। হুমারিয়া হামজাকে ধরে বেঁধে খাওয়ালেন। ও বাড়ির খবর শুনলেন। আজ কদিন হুমায়ুন পাটোয়ারিকে বাড়িতে নেই। সংসারের দায় তার নয়। হামজা, তুলি, শাহানা ভেসে গেলেও সে দায় তার নয়। সে দেশ বিদেশ খুঁজছে। মহিলাদের বিয়ের প্রলোভন দিয়ে তাদের ভোগ অপরাধে কত এলাকা থেকে মার খেয়েও ফিরেছে। হামজা ক্লাস 8-এ। বাসায় চাল নেই। হামজার স্কুলের বেতন দেয়া হয় না আর 4 মাস। বেতনটা মাস্টার বেতন না নিয়ে স্কুলে যেতে মানা করে দিয়েছে। হুমারিয়া কিছু কাঁচা তরকারি, চাউল, পোশাক আর কিছু টাকা বের করে হামজার হাতে দিলেন। বাড়িতে লোক নেই, ছুটিতে গেছে কাছের লোকেরা। জয়কে সাথে নিয়ে হামজাকে এগিয়ে দিয়ে এলেন অনেকটা দূর। হামজা পায়ে পড়তে যায়। ফুফু, তোর পায়ে লাগি, আমি একাই চলে যাব, আমার কিচ্ছু হবে না। তোর পেটে আমার ছোট বোন। এই রাইতে বাইর হইলে যদি বনুর কিছু হয়, তোর খবর আছে। বাইর হইস না ফুফু আম্মা। হুমারিয়া শুনলেন না। অন্ধকারে একা ছাড়বো? কেউ যদি টাকাটা কেড়ে নেয়? তুই কি বাড়ি পর্যন্ত যাবি? তখনও তো নিতে পারে। তবু আমার সান্ত্বনা থাকবে, চল। জলিল আমি গাড়িতে ভর দিয়ে দাঁড়িয়ে রইল ফটকের কাছে পুত্রবধূর অপেক্ষায়। হামজার ফুপু ডান হাতটা ছাড়লো না যতক্ষণ হাঁটল। জয় মায়ের হাত ছেড়ে ছুটে এসে হামজার হাত চেপে ধরে। তিরিং বিরিং ছুটছে। 2 দিন পর জাভেদ ফিরলেন। ক্লান্ত চেহারা হুমারিয়া দেখেই বুঝে ফেললেন কিছু একটা হয়েছে। কিন্তু জাভেদ বড় চাপা মানুষ। রাজধানী থেকে ফিরেছেন তা কেবল বুঝলেন জলিল আমির নিবাসে লোকজন কম। ফটকের দারোয়ান মনসুর মিয়া, বাগানের মালি মঞ্চু আর 2 জন আছে বাংলো ঘরে বিপদ আপদের জন্য। জলিল আমিরের অভ্যাস সদর ঘরে আরাম কেদারায় দুলতে দুলতে ঘুমানো। লাঠিটা কেদারার সাথে হেলান দিয়ে রাখা। বুকের উপর বই, চোখে চশমা আছে, নাক ডেকে ঘুমাচ্ছেন। মনসুর মিয়া চাকরিটা সুখে। সারা রাত সে ঘুমায় ফটকের ধারের চেয়ারটায় বসে। বাড়ির কর্তা জলিল সাহেব জানেন, ঝাড়িও মারেন, এমনকি কয়েকবার লাঠি নিয়ে তাড়া করেছেন, কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেন না। মনসুর মিয়া নিশ্চিত ছাড়বেনও না। মাঝরাত কয়টা মনসুর জাগে না। মাঝরাত কয়টা মনসুর জানে না। কেউ ডাকছে মনসুর মিয়াকে খুব করুণ সুরে। তার খুব বিপদ। বাড়ির কর্তার করা হুকুম, যত রাত হোক আর যাই হোক, কেউ সাহায্য চাইলে ফটক যদি না খুলিস তো চাকরি কইলাম শেষ রে মনসুর। মনসুর দ্বিধায় ভুগল। তার ভয় করছে, তবু খুলল। কোনো অসহায় লোক না তার, একজনও না। 8 থেকে 10 জন, মুখে কালো কাপড় বাঁধা,
চোখটা খুব সামান্য দেখা যাচ্ছে। ঘন্টাখানেক আগে আমির বাড়ির দোতলার বাতি নিভেছে। 1 ঘন্টা পর এরা কি করতে এসেছে? মনসুর, মন্টু আর বাংলো ঘরে দুজনকে ডাকলো। তারা উঠে এসে দাঁড়িয়ে রইল। মনসুরকে জবাই করা হলো। তারা খুব নরম মনের, তাই মুখ ফিরিয়ে রাখলো। দেখলো না দৃশ্যটা, বরং ফটকটা ভেতর থেকে ভালোভাবে আটকে দিল। পথ দেখিয়ে দিল সদর দরজার নকল চাবিও তাদের কাছে। দুর্বৃত্তদের হাতে চাবি তুলে দিয়ে তাদের কাজ শেষ। তারা বাইরে অপেক্ষা করতে লাগলো। জলিল আমি সেদিন খোঁড়াতে গিয়ে নিজের বন্দুকটা তুলে নিয়েছিলেন ঠিকই, তবে গুলি চালাতে পারেননি। তার বুকের উপর চড়ে বসে তাকে যখন জবাই করা হচ্ছিল, কেবল ওনার গলা দিয়ে খ্যাত খ্যাত আওয়াজই হাসছিল। তিনি শেষবার কালিমা শাহাদাত বললেন, শেষ করতে পারলেন না অবশ্য, জবান বন্ধ হয়ে গেল। জাভেদ আমির আব্বার ডাকে নিচে নেমে আসার আগেই যে বন্দুক নিতে গেলেন দোতলার বড় বারান্দার উপরে, ততক্ষণে কিন্তু দুর্বৃত্তরা শোবার ঘরে ঢুকে পড়েছে। জাভেদ আমিরের গুলিতে 4 জন পড়ে গেল। তখনও 9 জন আমির নিবাসে ছড়িয়ে ছিটিয়ে। জীবিত 9 জনের মাঝে কিন্তু জলিল আমিরের পালিত 2 জন সহ মন্টু আছে। জাভেদ আমির মনোবল হারিয়ে ফেললেন কেন যেন। তবুও বিশ্বাসঘাতকদের বুকে গুলি চালাতে তার হাত কাঁপতে শেখেনি। একজনের ঠ্যাঙে শেষ গুলিটা করতে পেরেছিলেন উনি। ওনাকে 4 জন মিলে ধরে ছেঁচড়ে নিয়ে শোবার ঘরের হুমারিয়া আর জয়ের সামনে উপস্থিত করা হলো। ছোট্ট জয় আমির, ছোট্ট হাতে তার ছোট্ট সঙ্গীতের খুব মারে। সেদিন তার ঠাই হয়েছিল মায়ের পিঠ পিছে। সে বাবার পেছনে ছুটে গিয়ে সদর ঘরে দাদুর মাথা ছাড়া দেহটা দেখেছে। মাথাটা দেহের সাথে নেই দাদুর, তার পা নড়ছিল না। তবুও সে সিঁড়ি বেয়ে উঠে এসেছে ঠিকই, মায়ের কাছে অবশ্য। সিঁড়ি বইতে গিয়ে কয়েকবার পড়েও গিয়েছে। চামড়া মাংস ছিঁড়ে গেছে শরীরের কয়েক জায়গায়, রক্ত ঝরেছে, জ্বলছেও। কিন্তু তার বুক ভেঙে কান্না আসছে। দাদুর মাথাটা কোথায়? দাদু কি তাকে কাল সকালে বাগানের ভেতরে লাঠি নিয়ে তাড়াবে না, বলবে না? সঞ্জয়, যত বড় বিপদই সামনে এসে দাঁড়াক, কেবল আল্লাহকে ডাকবি। জয় কৃষ্ণ। আল্লাহকে? আমাদেরকে যিনি বানিয়েছেন, সে আমাদের রক্ষা করবে সব অবস্থায়। ধর বারবার ডাকছিস তবুও তোর বিপদ উদ্ধার হচ্ছে না, তবুও বিশ্বাস হারাবি না, তাহলে কাফের হয়ে যাবি। কাফের কি? খারাপ। বড় বাবা বলেছে খারাপ হওয়াটা খারাপ না। চুপ, ওই কুলাঙ্গারের কথা একদম বলবি না। হুমারিয়া নামাজ পড়লে সে গিয়ে জ্বালাতন করে, ঘাড়ে উঠে বসে। সামনে গিয়ে জায়নামাজের উপর বাবু হুপ মেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে হাসে। তখন নামাজ শেষে হুমারিয়া বলতেন, এমন করতে নেই আব্বা, আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে কি? ছি, এসব বলতে নেই। আল্লাহ আমাদের রক্ষাকর্তা আব্বা, তাকে সন্তুষ্ট রাখতে হয়। জয় আজ মায়ের পেছনে লুকিয়ে মনে মনে ডাকছে আল্লাহকে। আল্লাহ রক্ষা করেন আল্লাহ। জাভেদ আমিরকে চেয়ারে বসানো হলো। ওনাকে ঘিরে ধরে রইল 4 জন। জলিল আমিরের রাখা লোকদের মাঝে একজন মেরে ফেলেছে জাভেদ, আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার সুযোগ সন্ধানে। জাভেদ আমির ঘৃণা ভরে একবার দেখলেন ওনার শক্তিশালী দেহটাকে ধরে রাখা দরকার। ছটফট করছেন বড়। দড়ি দরকার, একটা ভালো ব্যবস্থার কথা মাথায় এলো ওদের। হুমারিয়ার বুকের আঁচলটা ভালো কাজে দিবে। শরীর থেকে শাড়ির আঁচলটা টান মারল। শাড়ি দেহে পেঁচানো থাকে, সেই টাল সামলাতে না পেরে গর্ভবতী হুমারিয়া পড়ে গেলেন মেঝেতে, আর্তনাদ করে উঠলেন। সেই অবস্থায় দুটো পুরুষালী লাথি মারতেও কিন্তু ভুলল না ওরা। কোমর থেকে কোমর বরাবর কষে মারলো লাথি দুটো। জাভেদ আমির গর্জে উঠলেন, ওদের গায়ে হাত দিলে তোর বংশ নির্বংশ করে ছাড়বো, শুয়ারের বাচ্চা, ওদেরকে ছুবি না। ওনাকে তখন দুজন চেপে ধরে রেখেছে। শাড়িটা ছিঁড়ে নিয়ে ওরা তা দিয়েই চেয়ারের সাথে বাঁধলো জাভেদ আমিরকে। কেউ উপহাস করলো, ছবে না। ঠিক আছে বস, ছড়লাম না, গলি কইরা খুলিটা উড়ে দিই। যা কাঁদতে কাঁদতে বসে পড়লো মায়ের পাশে। তার কান্না খুবই বিরক্তিকর ঠেকল, তাই তাকে একটা বড়সড় লাথি মারা হলো। ছোট্ট থেতলে গেল। জয় বুঝলো কাঁথা চাবে না,
তার কান্নার শব্দ ওদেরকে বিরক্ত করছে। হুমারিয়া অসহ্য যন্ত্রণায় মেঝেতে পড়ে রইলেন। যা হাম্মাগুড়ি দিয়ে আস্তে আস্তে মায়ের দিকে এগোয়, আবার ওদের দিকে তাকায়, আবার যদি লাথি মারে গুটিসুটি মেরে মায়ের কাছে মেঝেতে আছোয়া হয়ে ঝুঁকে মায়ের হাতে চেপে ধরে রাখে। বাবার কাছে যাবার উপায় নেই। তার অবশ্য ইচ্ছে করছিল আলমারি থেকে একটা শাড়ি এনে মাকে ঢেকে দিতে। মা বোধহয় লজ্জা পাচ্ছে। পেটিকোট আর ব্লাউজ পরে সবসময় যে শাড়ি পরে থাকে, বাইরের কেউ এলে আরো টেনে টুনে ঘুমটা দিয়ে দেয়, সে দেখেছে। কিন্তু তার কিছুই করার নেই। সে মনে মনে রক্ষাকর্তাকে ডাকছে। আল্লাহ রক্ষা করেন, এই শয়তানদেরকে মেরে ফেলেন, এরা খারাপ লোক। তার মাথায় এই চিন্তাও এলো, খারাপ হওয়া তো খারাপ না, কিন্তু এই রকম খারাপকে কি বলে? এই খারাপদেরকে জয়ের ভালো লাগছে না। এখন আল্লাহ নামক রক্ষাকর্তার উচিত এই খারাপদের শাস্তি দেয়া। ফাড়াখড়ি দিয়ে জাভেদকে মারতে লাগলো ওরা। আর্তনাদ আর নেওয়া যাচ্ছে না। শাড়ির এক টুকরো জাভেদের মুখে গুজে দেওয়া হলো। এক একটা আঘাতের চামড়া ছিঁড়ে মাংস থেতলে উঠেছিল জাভেদের শরীরে। কয়েকটা আঘাতে ঝিমিয়ে গেলেন জাভেদ। সাদা ফতুয়া রক্তের ছোপ দেখা যাচ্ছে। এবার মুখের কাপড় সরিয়ে নেওয়া হলো। এবার ওনার উচিত ওদের কাছে প্রাণ ভিক্ষা অথবা আক্রমণের কারণ বা তারা কে এসব জানতে চাওয়া। কিন্তু জাভেদ করলেন অন্য কিছু। তিনি স্ত্রীর কাছে মিনতি করে উঠলেন, চলে যাও হুমু, তোমার পায়ে পড়ি। জয়, চলে যা আব্বা, আমি আসবো তোদের সাথে দেখা করতে। হুমায়রা, প্লিজ দয়া করো, আমার সন্তানদেরকে নিয়ে চলে যাও তুমি, আমি আসবো খুব তাড়াতাড়ি। এই তোরা ওদের যেতে দে, ওরা তো কিচ্ছু করেনি তাই না, ওদেরকে বের হয়ে যেতে দে। মারিয়া বুকের উপর দুটো হাত আড়াআড়ি ভাবে ধরে ইজ্জত ঢাকার বৃথা চেষ্টা করছেন। দেখতে ওনাকে তখন বড় বোকা বোকা লাগছে। বোকা নারী কেবল দুপাশে মাথা নেড়ে বলে, এরা কারা গো জয়ের বাপ? শুনতে বড় অদ্ভুত লাগে তো। রক্তাক্ত গালে হাসলেন জাভেদ। পুরনো দুশ্মনী, চলে যাও হুমু, পরে বলবো। কথাটা জয়ের মনে রইল। বড় বাবা বলে তাদের পুরনো দুশ্মন হলো সৈয়দ পরিবার। হুমারিয়া ভাবেন, পরে বলবে। এই লোক মিছে সান্ত্বনা দিতে বড় তৎপর। তাদের পারিবারিক নাটক বেশিক্ষণ সহ্য করলো না ওরা। এক একটা আঘাতের সাথে সাথে জাভেদ আমিরের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসছিল। পরনের ফতুয়া ছিঁড়ে ফালা ফালা হয়ে উঠেছে। জয় মুখ গুজে আছে মায়ের বুকের ভেতরে। সে মায়ের বুক খোঁড়ার চেষ্টা করছে বোধ হয়। ঢুকে যেতে পারলেই ভালো হবে। ওদের লুটপাট শেষ হয়েছে, ভাগাভাগি পরে হবে। আলমারি খালি। আমির নিবাসের ঐতিহ্যবাহী কাঁসার তৈজসপত্র ছাড়েনি। যুদ্ধে ডাকাতরা যত পেয়েছিল এরা কিন্তু তত পেল না। এক প্রকার লোকসানি হলো আগের জনদের তুলনায়। তবুও কিছুই ছাড়া যাবে না। যা পাবে হাতে তাই যাবে সাথে। হুমারিয়ার কানে মোটা স্বর্ণের ঝুমকো, তা খুলে নেবার মতো অত সময় বা ধৈর্য তাদের নেই। হ্যাচকার টান মেরে কানের ফুটো ছিঁড়ে দুভাগ হয়ে গেল। তা যাক, ঝুমকো জোড়াও বেরিয়ে এলো, গলার হার বালা সব নিল। মজার ব্যাপার হলো লুটপাটে দুর্বৃত্তদের আগ্রহ নেই বিশেষ। 12 আনা আগ্রহী জলিল আমিরের রাখা লোক দুটোর মাঝে বেঁচে থাকা সেই একজনের। সে ওদের ডেকে বলল কুড়াল দিয়ে আলমারির তালাটা ভেঙে দিতে। সে নিজ হাতে হুমারিয়ার অর্ধনগ্ন দেহ থেকে অলংকার খুলল। এই বাড়িতে থাকার সময় এসব চোখে চোখে দেখে যে লোক সংবরণ করা কত কঠিন ছিল তা তারা দুজন ছাড়া কেউ জানে না। ভালো হয়েছে একজন মরেছে, ভাগ কমেছে। তারা অসন্তুষ্ট। জাভেদকে আরো কষ্ট দিয়ে মারাচ্ছিল, কিন্তু তা হচ্ছে না। জাভেদকে মেরেই তাদের কাজ শেষ না, তাদের জয়নালের আবাসে যেতে হবে। জয়নাল দিনাজপুরে এখন। জয় দেখলো বাবার কথা বলছে না, মাথা ঝুলে পড়েছে। ওনার কোলে উপর কয়েক সেকেন্ড পর পর আঠালো রক্ত থুতুর মিশ্রণ টুপটুপ করে পড়ছে। ট্যাপের পানি পড়ার কথা মনে পড়লো জয়ের। এভাবেই ট্যাপ বন্ধ করার পরও টুপ 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 করে ফোটা ফোটা পানি পড়ে। সে মনে মনে তখন আল্লাহকে ডাকছে, রক্ষা পেতে হবে আজ। সে আল্লাহকে ডেকে এও বলেছে বড় বাবাকে এখনই পাঠিয়ে দিতে। হুমারিয়া বলতেন আল্লাহ চাইলে সব পারেন, বড় বাবাকে পাঠিয়ে দিতেও পারেন নিশ্চয়ই।
এলো বড় বাবা। ওরা যখন জাবেদকে শেষবার শ্বাস নিতে বাধ্য করছে, তেমনি চরম মুহূর্তে পেছনের প্রাচীর টপকে বাগানের ভেতর দিয়ে কার্নিশ বেয়ে উঠে এলেন জয়নাল আমির। জয়নাল আমির তিনি একা, হাতে শুধু একটা রামদা, পরনে কাঁচা মারা লুঙ্গি। জাবেদ আমির অর্ধ চেতনায় ছোট ভাইকে দেখলেন কিনা বোঝা গেল না। তার সারা শরীর ফাড়া মেহগনির খড়ির আঘাতে কাঁচা কাঁচা। দুর্বৃত্তরা একচোট একে অপরের দিকে তাকিয়ে মহানন্দের হাসি হাসল। জয়নাল আমির এখানেই চলে এসেছে অবশেষে। জয়নাল আমির কিন্তু ভাইকে বাঁচাতে গেলেন না, একদমই না। তিনি ভাবিকে ধরে উঠালেন। হুমারিয়া অসহ্য পেটের ব্যথায় কুকড়ে গেছে, ছুটে যেতে চাইলেন স্বামীর কাছে। জয়নাল আমিরের কঠিন মুষ্টি থেকে মুক্ত হতে পারলেন না কেবল। কোমরের গামছাটা খুলে বড় ভাবির শরীরে জড়িয়ে অপর হাত জয়ের হাতটা চেপে ধরলেন। রামদা তখন দুই হাঁটু দিয়ে চেপে ধরা। ওরা একটু ধীরস্থির হয়েছে। জয়নাল আমির নামটাতে এক আতঙ্ক আছে, তা দিনাজপুর জানে। জয়নাল ভাবি ও ভাতিজাকে ধরে নিয়ে কক্ষের বারান্দায় বসালেন হেলান দিয়ে। জয় বড় বাবার হাত ছাড়ছে না, আস্তে করে জিজ্ঞেস করে, বাবার কি হয়েছে বড় বাবা? বড় বাবা জবাব দিলেন না, বরং ধাক্কা মেরে সরিয়ে দিলেন জয়কে পেছনের দিকে মায়ের কাছে। জয়ের অভিমান হলো। জয়নাল আমির ডাকলেন ওদের, আয়, কার কার মায়ের বুকে দুধের জোর পরীক্ষা করবি? আগায় আয়, আজ দেখবো তোদের মায়ের বুকে দুধের জোর বেশি নাকি আমার হাতের তালুর। এক একজনের অবশ্য হাত কাটা পড়েছিল। হাতটা তিনি কাটলেন বাম হাত দিয়ে, তবু নিখুঁত আঘাত। জয় তখন বড় বাবার ডান কোলে। সেদিন প্রথমবার জয় আমির রক্তের সংস্পর্শও পেল। ছলাৎ করে এসে এক খাবলা গরম তরল জয়ের ছোট্ট শরীরে লেগে গেল। গাটা ঝাঁকুনি দিয়ে উঠল, ঘিনঘিনও করছিল। বড় বাবার আধ খোলা শার্টের প্রান্ত মুঠো করে ধরেছিল সে। বড় বাবার মুখ পাথরের মতো শক্ত তখন। বড় বাবার মুখেও রক্তের ছিটা। হাত কাটার থমকা থমকির মাঝে কক্ষের দরজা দিয়ে ভাবিও ভাতিজাকে বের করে দোতলার লম্বা বারান্দায় পৌঁছতেই পেরেছিলেন জয়নাল, কিন্তু সেখানেও দুজন পেছনের গুলো এগিয়ে এসেছে। এক হাতে ভাবিকে ধরে জয়কে বুকের সাথে মিশে রামদাটা চেপে ধরে সিঁড়ি বেয়ে নেমে এলেন। ওনার হাতের রামদা চরকির মতো ঘুরছে। কমপক্ষে 2 ফুটের মাঝে কেউ এসে দাঁড়ালে মাথা নেমে যাবে ঘাট থেকে, কিন্তু তার ভাবি জাবেদকে ছেড়ে যাবেন না, বারবার পিছু ফিরে চায়। জয় অস্ফুটেশ্বর বাবা বাবা বলে ডাকছে। নারীর আবেগে ঘেন্না এলো জয়নালের। তিনি ভাইকে বাঁচাতে যাননি কেন তা বুঝেও তো অবলা নারীর চুপচাপ সাথে হাঁটতে পারে। ভাই তার বাঁচবে না, বড়জোর মিনিট কয়েক যান আসা যা করবে, আর কিন্তু বাঁচাতে হবে জয় আমিরকে, আমির বংশের শেষ প্রদীপ, আর জয় লালন পালনের জন্য জয়ের মাকে। জয়নাল আমির নরকের দেবতার মতো নিষ্ঠুর ভঙ্গিতে পিতার মাথা কাটা লাশও পেরিয়ে এলেন নির্বিকার চিত্তে। তখন কিন্তু জয় ডুকরে কেঁদে উঠেছিল। বাবার জন্য নাকি দাদুর জন্য জানা নেই। বড় বাবার বাম বাহুতে রক্তের ছড়াছড়ি, মাংস অবধি ঠেলে বেরিয়ে এসেছে গভীর এমন ক্ষত, অথচ বড় বাবার চোখ দুটো জ্বলছে ধাউ ধাউ করে রক্তের মতো লাল ছলছলে। বড় বাবা সেদিন জয়কে এক কঠিন ধমক দিয়েছিলেন, কাঁদলে তুলে আছাড় মারবো একটা। আমির বংশের রক্ত তুই, কাঁদবি তো জীবিত গেড়ে রাখবো। কাঁদছিস কেন? হাসবি, হাস হাস এখন। যা আশ্চর্যজনক ভাবে দেখলো লোকগুলো দোতলায় থেমে গেছে, আর ওদেরকে দৌড়তে এগিয়ে আসছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা তো পড়েই রইল শোবার ঘরে চেয়ারে। বাবা যাবেন ওদের সাথে। জয়নালকে বাগানে মালি মন্টু খবর দিয়েছে। নিজের সাথে নিজে দাবা খেলার অভ্যাস আছে জয়নাল আমিরের। সেই দাবার গুটি ফেলে চলে এসেছেন মন্টুর ডাকে। মন্টু বলেনি কি হয়েছে, শুধু বলেছে, ছোট ভাইজান একবার এক্ষুনি চলেন বাড়িতে। শার্টের বোতাম 3টা লাগিয়ে বেরিয়ে এসেছেন জয়নাল, দুটো এখনো খোলা। আমির বাড়ির পেছনে ঝোপঝাড়, বিস্তর ভূমি পড়ে আছে, জঙ্গলি এলাকা প্রায়, সেদিক দিয়ে হুমারিয়া। আর জয়কে বের করে দিতে পেছনের ফটকের কাছে গেলেন জয়নাল। ওরা কিন্তু তখন সবে সদর বাড়ির সামনের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাদেরকে তাড়া করার কোনো তাগিদ নেই ওদের মাঝে। মন্টু কোথা থেকে যেন এসে দ্রুত চাবি দিল। ছোট ভাইজান এই লন সোরান, পিছনের দরজা সোরান। একবার পেছনে তাকালেন জয়নাল, তারপর মন্টুর দিকে। জয়কে কোলে ধরা হাত দিয়ে
ভাবিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করলে স্লথ হাতে জং ধরা তালাটা খুলতে খুলতে আবারও একবার পেছনে মুখোশধারী ও মন্টুর দিকে একবার তাকালে তালা খোলা হলো, ফটক খুলে গেল, বিকট শব্দ হলো। জয়নাল আমির অল্প হাসলেন। এবার 6 জন মুখোশধারী একই ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষায় করছে। দূরত্ব 4-5 হাত। সেই দূরত্বের মাঝ দিয়ে সাপের মতো শরীর বেঁকিয়ে বেরিয়ে এসে ভাবির হাত ছেড়ে জয়কে নামিয়ে তাড়া করলেন। যান, চলে যান, আর পেছনে তাকাবেন না। সময় বেশি পাবেন না ভাবি, খুব অল্প সময় পাবেন। যান যান যান। জয় বড় বাবার হাত চেপে ধরে খুঁতখুত করে কেঁদে কিছু বলতে যাবার আগে বড় বাবা এক বিশ্রী ধমক পালেন। এক কোপে গলা কেটে ফেলবো। চুপচাপ তোর মায়ের সাথে চলে যা, দৌড়া। জয় অবিশ্বাসে বড় বাবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। বড় বাবা কেন যাবে না তাদের সাথে? অন্ধকার দেখা যাচ্ছে না বড় বাবার কঠিন মুখখানা। বড় বাবা হুঙ্কার ছাড়লেন, যা সুরের বাচ্চা, যা, চলে যা জয়। সেই অন্ধকারের মাঝেই ওদের দিকে তাড়া করলো দুজন। জাবেদের স্ত্রী সন্তান ছাড়া যাবে না, কিন্তু একটা বাগড়া বাঁধলো। জয়নাল আমির প্রাচীরের মতো মাঝে দাঁড়িয়ে পড়লেন। পেছন ফিরে অন্ধকারেই কঠোর স্বরে হুমকি দিলেন, জোরে হাঁটেন বাবি। জয়কে চেপে ধরে হেঁটে জঙ্গল পেরিয়ে যান। ওদেরকে ঠেকাতে গিয়ে হাঁটুতে কোপ লাগলো ওনার। হাতের দুটো আঙুল ঝুলে রইল চামড়ার সঙ্গে। কে জানে ততক্ষণে মা ছেলে কতদূর পৌঁছালো। হুমারিয়া ওই অবস্থায় বেশি দূর যেতে পারবেন না। অন্ধকারে জঙ্গলি পথ পেরিয়ে জয়নাল আমির ওদেরকে ঠেকাতে গিয়ে গোটা শরীরে কতগুলো গভীর জখম পেলেন। রক্তক্ষরণ ততক্ষণে শরীরটাকে দুর্বল করে ফেলেছে ওনার, কিন্তু তা বলে তিনি জয়ের জীবনে ঝুঁকিয়ে ফেলতে পারেন না। জয় আমিরকে বাঁচতে হবে। অবশেষে লাভ হলো না বটে। তিনি বন্দী হওয়ার আগে কেবল একটা মহাকর্মই করতে পেরেছিলেন। ওদের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে এলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওরা তখন ক্ষুধার্ত কুকুরের মতন ছড়িয়ে পড়েছে জঙ্গলি এলাকার ভেতরে মা ছেলের খোঁজে। জয়নাল আমিরের ঠ্যাঙে মাংস ছিঁড়ে গিয়ে গর্ত হয়ে গেছে, কলকল করে রক্ত ঝরছে সেখান থেকে। কিন্তু ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে না, কোনোভাবেই করা হবেও না তা তিনি জানেন। কোনো রকমে এগিয়ে গেলেন। মন্টু তখনও ফটকের সাথে দাঁড়িয়ে। জয়নাল আমির কেবল একবার হাস্যজের মুখে ডাকলেন, মন্টু মিয়া। মন্টু বড় বিনয়ের সাথে জবাব দেয়, জি ছোট ভাইজান। মন্টুর কথা ফুরোয় না। জয়নালের হাতের রামদা মন্টুর গর্দানে স্পর্শ করে এবং মুহূর্তের মাঝে তা নেমে ছিটকে পড়ে, দেহ থেকে আলাদা হয়ে যায় কোথাও। বেঈমানরা দুনিয়া থাকলে দুনিয়ার এত চমকপ্রদ সৌন্দর্য দাগ দেখা যায়। জয়নাল আমির সৌন্দর্যের উপরে দাগ পছন্দ করে না তেমন একটা। দুর্বৃত্তদের চূড়ান্ত এক লাভ হয়েছিল, যে লাভটা মূলত তারা নিজেদের অজান্তে চাইছিল, তা জয়নাল আমির আরেকটু সহজ করে দিলেন। জয়নাল আমির গ্রেপ্তার হয়েছিলেন নিজের ভাই, বাপ ও মন্টু মিয়া সহ আরো কয়েকজনকে আহত ও নিহত করার অপরাধে নিশ্চিত মৃত্যুদণ্ড। যখন ভোরের আলো ফুটেছে সেই সময় জাবেদ আমিরকে হিচড়ে নামিয়ে আনা হলো বাগানের প্রাঙ্গণে। শুকনো পাতার পড়ে আছে, হাঁটলে মর্মর শব্দ হয়। জয়নাল আমিরকে ধরে রেখে তার সম্মুখে জাবেদ আমিরের কণ্ঠনালী বরাবর 4 বার ছুরিকাঘাত করা হলো। ছোট্ট ধারালো বাঁকা হান্ট নাইফ। প্রথম ভাগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে ছুঁয়ে পড়তে থাকলো। জয়নাল আমির আস্তে করে চোখ দুটো বুজে ফেলে, শরীরটা ঝিমিয়ে আসছে। ওরা মুখের মুখোশ খুলে ফেলেছে আস্তে আস্তে, ভদ্রলোক হয়ে উঠেছে। পুলিশ আসবে এবার। ওরা সাক্ষী দেবে কিভাবে জয়নাল আমির সঙ্গীদের সাথে নিয়ে নিজের বাড়িতে হামলা করেছে এবং বাপ ভাই সহ আরো কয়েকজনকে হত্যা করেছে। আরো যে লোকগুলো গুলি খেয়ে মরেছে তারা মূলত জয়নালেরই লোক ছিল। আত্মরক্ষার উদ্দেশ্যে জাবেদ আমির গুলি চালিয়েছেন তাদের উপর। আমির নিবাস দিনাজপুরের খোড়াহাট উপজেলায় প্রসিদ্ধ এক অঞ্চল। মোগল নবাব পর্যায়ক্রমে রাজা দ্বারা শাসিত করতোয়ার তীর ঘেঁষে অবস্থিত অভিজাত পুরনো অঞ্চল দিনাজপুরের ঘোড়াহাট। সেই অঞ্চলের অভিজাত পরিবারের বড় বধূ হুমারিয়া সে রাতে নেহাত এক অসুস্থ গর্ভবতী কাঙালিনী। ঘোড়াহাটে আজ সেসব রাজা সামন্ত নেই তেমন, তবু আছে। ঘোড়াহাট দুর্গ থেকে খুব বেশি দূরে নয় না আমির নিবাস।
দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল। করতোয়ার খলতান যেন কলকল রবে কানে ধরা দিচ্ছিল হুমারিয়ার। তিনি ভাবলেন কোনোভাবে বাপের বাড়ি যাওয়া যায়। বাসেরহাট ঘোড়াহাট থেকে পায়ে হাঁটা পথে কমপক্ষে একদিন কখনো বাসের হাটে একা যাননি হুমারিয়া। জলিল আমির সঙ্গে করে নিয়ে গিয়ে আবার সঙ্গে নিয়ে আসতেন। বাড়ির বউদের একা চলতে নেই, বাপের বাড়িতেও রাত বাসি করতে নেই, আর চলার ক্ষমতা নেই হুমারিয়া। জয়কে বুকের সাথে চেপে ধরে ঝোপের উপর লুটিয়ে পড়লেন। ওনার মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, তল পেটে চিনচিনে ব্যথা ভালো আশঙ্কা জাগাচ্ছে না। জয় বারবার জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? হুমারিয়া জয়ের কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে বললেন, কিছু হয় নাই আব্বা, আল্লাহরে ডাক। যা আল্লাহকে ডাকছে সেই তো তখন থেকেই একবার ডেকে বড় বাবা এসেছিল, সুতরাং আল্লাহকে ডাকটায় একটু ভরসার ব্যাপার স্যাপার আছে বটে। সে ডাকলো, ডেকে বলল মায়ের ব্যথা কমিয়ে দিতে, তাদের পেছনে যারা তাদের ধরতে আসছে তাদের শাস্তি দিয়ে দিতে। জঙ্গলি এলাকাটায় খুব বড় নয়, ওদের হাতে মশাল বা টর্চ ধরনের কিছু ছিল না, হতে পারে নেই। রাত কত বাজলো জানা নেই, কিন্তু পাতার খচমচ বড় ঝোপ পেরিয়ে এগিয়ে আসার আওয়াজ এলো। তিক্ত যন্ত্রণাকে চেপে হুমারিয়া টান টান হয়ে শুয়ে পড়লেন জয়কে নিয়ে। নিঃশ্বাসের আওয়াজ খুব জোরে লাগছিল কানে। জয়ের মুখটাও চেপে ধরলেন। সে রাতে ধরা পড়লেন না। সকালের আলো ফুটলো, বেরিয়ে পড়েছিলেন জঙ্গলি এলাকা ছেড়ে। হুমারিয়া জানেন না তিনি কোন পথে এগোচ্ছেন। মানুষ বসবাসের এলাকা দিয়ে যাবার উপায় নেই। দিনে কেউ দেখবে গর্ভবতী হুমারিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলা, রক্তে জর্জরিত পেটিকোটের উপর একটা লাল গামছা জড়ানো, শরীর ছিঁড়ে যাওয়া ব্লাউজ। দুটো রাত কাটলো নির্জন ঝোপে ঝাড়ে। রাত শেষ হওয়ার আগে হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন, রাত শেষ হওয়ার আগেই হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন সেখানেই থেমে যাচ্ছিলেন। দিনের আলো ফুটতেই ফুটতে যদি লোকালে অবধি পৌঁছে যান এই ভয়। এই দুদিন ছোট্ট জয় দুবার গন্ধ নোংরা পুকুরের পানি খাওয়ানো হয়েছে। জয় খিদে কাঁদতে চায়, কিন্তু মায়ের দিকে চেয়ে আর কাঁদে না। তার জেদ উঠে হাঁটতে চায় না। রাতে ঝোপ পেরিয়ে পথ চলা, অনাহারী অবস্থা এবং নির্ঘুম হেঁটে চলার পরিশ্রম হুমারিয়ার গর্ভাবস্থার অভিশাপকে বাড়িয়ে রক্ত করে মাচা বাড়ল। হামাগুড়ি দিয়ে পথ চলা উপায় আর নেই। বড় আশ্চর্যের বিষয়, ওরকম অবস্থায় এত প্রতিকূলতার মাঝে অনাহারী গর্ভবতী হুমারিয়া কিসের জোরে যে পরের দুটো রাতও পথ চলছেন একটু একটু করে। তিনি জানেন না কোন দিকে এগোচ্ছেন। 3 দিনের রাত হুমারিয়ার মনে হলো প্রাণ রস ফুরিয়ে এসেছে। অবশেষে জীবনের দায় মেটানোর সময় এসেছে। গর্ভের সন্তানের কাছে মা হিসেবে ধিক্কার মেনে নিয়ে তিনি তখন পথ চলা বন্ধ করে দিলেন। জয় হাঁটতে চায় না, কিন্তু হুমারিয়া সাধ্যের বাইরে জয়কে কোলে তুলে নেয়। নিষ্ঠুরের মতো হুমারিয়া জয়ের মুখের দিকে তাকান না। তাকালে ওনার মা হয়ে বেঁচে থাকার স্বাদ ফুরাবে এই ভয়ে। গোড়াহাট পেরিয়ে হুমারিয়া তখন হাকিমপুরে হিলি সীমান্তের অঞ্চলের এক নির্জন ঝোপে পড়ে আছেন। তিনি জানেন না তিনি কোথায়। পাখি ডাকাডাকি জানান দিল রাত 3টে পেরিয়ে গেছে। সকালে হতে খুব দেরি নেই। জয় মায়ের কাছে খাবার চাইল, জেদে কয়েকখান খামচিও মারল। মারা উচিত। এই সময় হুমারিয়া খাবার নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াতেন জয়ের পেছন। আজ সে খাবার চাইছে, কিন্তু হুমারিয়া দিচ্ছেন না। যেতে হবে না কেন? হুমারিয়া জয়কে বুকের উপর নিয়ে গালে মুখে হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাক জয়, এই দুনিয়ায় এখন তোর আমার কেউ নেই, আমাদেরকে রক্ষা করার কেউ নেই তিনি ছাড়া। জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তবু মনে মনে ডাকছিল আল্লাহকে। জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝে তবুও মনে মনে ডাকছিল আল্লাহকে। কিন্তু 3 দিনের না খাওয়া, প্রাণের ঝুঁকি, মায়ের অবস্থা এবং সব মিলে ভেতরের জেদে শক্ত হয়ে বসে রইল। চোখের পাতা লেগে আসছে, হাঁটুতে ব্যথা। সে অনাহারী অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছে। ক্লান্তি ও ক্ষুধায় মাটির ওপর মায়ের বাহুতে আস্তে করে মাথাটা রেখে শুয়ে পড়ার পর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। বিকট হাসির আওয়াজ ও হুমারিয়ার বাহু নড়ে চড়ে উঠায় ঘুম ভাঙল। 4 জন লোক তাদের খুঁজে পেয়ে খুব খুশি। সকাল হয়ে গেছে, ওরা খুঁজে পেয়ে গেছে ওদেরকে। এবার হুমারিয়া বাহু চেপে ধরা ঝাড়া মেরে টেনে তোলা হলো।
হুমারিয়ার বাহু চেপে ধরে ঝাড়ামের টেনে তোলা হলো। করুণ আর্তনাদ করে উঠলেন হুমারিয়া। জয়ের অভুক্ত ছোট্ট ছোট্ট টেনে টুনে তুলে দাঁড় করানো দায়, কিন্তু সে গিয়ে এলোপাথারি কয়েকটা আঘাত করার চেষ্টা করলো লোকটিকে। মুখভর্তি দাড়ি তার আরেকজন এসে জয়কে ধরে দু হাতে পিছমোড়া করে ধরে চাপ দিল। মনে হলো কচি হাতের বাহুগুলো মট মট করে উঠল। সীমান্তের পার্শ্ববর্তী কোয়ার্টার এলাকা, সেই সব কোয়ার্টার আজ পরিত্যক্ত ও নির্জন, লাশ কাটা ঘরের মতো দেখতে। বাইরে লোহার জানালা দরজা মাদকাসক্ত ও চোরেরা খুলে বিক্রি করে খেয়েছে। দেয়ালগুলোতে শ্যাওলা প্লাস্টার খসে খসে পড়েছে। চারপাশে ঘন জঙ্গল গজিয়ে গেছে। বন্দর সংলগ্ন এসব কোয়ার্টার মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী হিলি সীমান্তদের দখলে সময় পুড়িয়ে দিয়েছিল। পোড়া বিল্ডিংগুলো এখন মদের আসর ও জুয়ার আড্ডাখানা হিসেবে খুব ভালো। এসব জায়গায় লোক দিনেও পা রাখে না, তাদের জানের ভয় আছে। ভেতরে বিল্ডিংয়ের এক দোতলায় জয়কে বাইরে রেখে হুমারিয়াকে নগ্ন করার কাজে লেগে পড়ল ওরা। ভাঙা জানালার গ্রিল ধরে জয় চেঁচাচ্ছে, তার গলার আওয়াজ আটকে আসছে। সে দেখলো বড় বাবার জড়িয়ে দেওয়া গামছাটা মায়ের শরীর থেকে খুলে মুখে ঢুকে দেওয়া হলো। মা আর চিৎকার করতে পারছে না। চোখের সামনে পানি ভেসে এসে গালে গোজা গামছায় ঠেকে শুষে নিচ্ছে গামছা। মায়ের শরীরে একটুও জোর নেই। জয় বন্ধ দরজা এলোপাথারি ধাক্কাধাক্কি করে, বড় ক্লান্ত হয়ে গেল। 3 দিনের না খাওয়া ছোট্ট দেহটা আর চলতে চায় না। সে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের দিকে তাকাতে খুব ভয় হচ্ছে তার। খুব ভয়াবহ দৃশ্য। বুকের ভেতরটা এত নিষ্ঠুরভাবে ঠিপঠিপ করছে, শ্বাস রোধ হয়ে আসছে। ওর মাকে পুরো নগ্ন করে ফেলেছে। মায়ের পেটটা উঁচু হয়েছে একটু। পেটের ভেতরে তার বোন আছে। বোন কি কষ্ট পাবে না? ওরা খুব জোরাজুরি করছে মায়ের সাথে। একটা ব্যাপার খেয়াল করলো জয়, মায়ের 2 অরুর মাছ দিয়ে রক্ত শুকিয়ে আছে। আগে ঝরা রক্ত, পুরনো সেই শুকনো রক্তের উপর দিয়ে নতুন রক্তের প্রবাহ এসছে। ওরা মায়ের শরীর উপর চেপে শুয়ে পড়েছে। মা হাত পা ছটফট করলেও ওরা খামছে, চেপে ধরে রাখছে দুজন। দৃশ্যটা খুবই খারাপ লাগলো জয়ের কাছে। সে চোখের উপর ছোট্ট 2 হাতের তালু চেপে ধরল। জয়ের তখন হুট করে আল্লাহর কথা মনে পড়ল। রাতেও হুমারিয়া পিঠে হাত চাপড়াতে চাপড়াতে ক্ষীণ গলায় বলেছিলেন, তোর আর আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহকে ডাকবি যে কোনো বিপদে, ক্ষুধা পেলে, কষ্ট পেলে, আঘাত পেলে, সব সময়। সে সেদিন চিৎকার করে করে আল্লাহকে ডেকেছিল। আল্লাহ আপনি আসেন, কোথায় আপনি? আমার আম্মুকে ওরা মেরে ফেলবে আল্লাহ। ও আল্লাহ আপনি শুনছেন, রক্ষা করেন আমার আম্মুকে। মনে হয় আস্তে ডাকা হচ্ছে। জয় আরো জোরে জোরে ডাকলো আল্লাহকে। আল্লাহ যদি রক্ষা করতে দেরি করে ফেলে তাহলে মায়ের খুব কষ্ট হয়ে যাবে। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকে আকাশের দিকে তাকিয়েও ডাকলো, আকাশ থেকে কখন আসবে আল্লাহ? ঘরের ভেতরে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু কান্নার তোড়ে জয়ের গলা আটকে আসছে। ডাকতে ডাকতে হেঁচকি উঠে গেল। কাশতে কাশতে গলায় জ্বলনি শুরু হলো, বুকটা লাফাচ্ছে। তার এত চিৎকার বোধহয় খুব বিরক্তি ছিল। দরজা খুলে একজন লোক লুঙ্গির গিট বাঁধতে বাঁধতে এগিয়ে এলো। জয় দৌড়ে যাবার চেষ্টা করছিল ঘরের ভেতর, কিন্তু লোকটা জয়কে ধরে ফেলল। মেঝেতে শুয়ে ফেলে বুকের উপর চড়ে বসলো লোকটা। জয়ের দম বন্ধ হয়ে এলো। তাতে জয়ের আবার একবার আল্লাহর কথা মনে পড়ছিল। অবশ্য লোকটা তাকে জবাই করবে, আর একটু সময় সে পেতে পারত, কিন্তু এত চিৎকারের ফলে সময় এগিয়ে এলো। সেই লোকটার হাতে চাপাতির মতো দেখতে মৃত্যুকে দেখেছিল। তখন তার বয়স 7। তার আল্লাহর কথা মনে পড়লো, সে ডাকলো না, একটুও ডাকতে ইচ্ছে করলো না। খুবই আগ্রহী নজরে নিভু নিভু চোখে তাকিয়ে রইল চাপাতির চকচকে ধারালোর প্রান্তর দিকে। জয়ের গলার কচি ত্বক বিদীর্ণ হয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো। কিন্তু কেন যে কণ্ঠনালীতে ছুরির বসার আগে দ্বিতীয়জন এসে বাঁচিয়ে নিয়েছিল জয়কে? সেদিন জয় ফুরিয়ে যেত। তার জীবনটা সংক্ষিপ্ত, সে জানে, এবং অনিশ্চিত। কিন্তু সেদিন জয় আমির ফুরিয়ে গেলে অতিরিক্ত সংক্ষিপ্ত হতো। কিন্তু তার জীবনটা অতিরিক্ত সংক্ষিপ্ত নয়, শুধু সংক্ষিপ্ত। সে সংক্ষিপ্ত জীবনটায় অভিজ্ঞতা ও ঘটনার কমতিটা থাকা যাবে না। তাই এরপর তার জীবনে অভিজ্ঞতা ও ঘটনার স্রোত তরঙ্গ বিরামহীন
তেরে এলো, আর শান্ত হলো না সেই স্রোত। তখন জয় আচমকা মৃত্যুর ওপার থেকে জেগে উঠে খুবই অসন্তুষ্ট। তাকে বাঁচানেওয়ালা লোকটা, সেই দাড়িওয়ালা, কোকড়ানো বাবরি চুল, গলায় তাবিজ, পরনে লুঙ্গি, মুখে তৃপ্তির হাসি, নিবু চোখে শেষবার লোকটাকে দেখেছিল জয়। কিন্তু তার ভেতরে এক প্রকার প্রেমের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনুভূতিটা অদ্ভুত। প্রেমটা তার মৃত্যুর উপর, একটা সুন্দর অন্ধকারত্ব, যেখানে জীবন নেই, বিরোধ নেই, রাজনীতি নেই, ক্ষুধা নেই, ব্যথা নেই, চাহিদা অথবা ক্ষমতার লড়াই নেই। মৃত্যুর এত এত সৌন্দর্য ছোট্ট জয়কে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা আর কাটেনি কখনো। জয় মরে গেল, গলার চিনচিনে ব্যথাটা আর টের পাওয়া যাচ্ছে না, শুধু অন্ধকার। শরীরের ভর অনুভূতি হচ্ছে না, শূন্যের উপর ভাসমান হালকা দেহতে একটু ক্ষুধা, ক্লান্তি আর লালসা নেই। কতক্ষণ পর তার মৃত্যু ঘুম ভেঙেছিল। আবারও মাথার উপরে আকাশ, আকাশটাকে ঠিকমতো দেখার উপায় ছিল না। বিশাল বিশাল কড়ই গাছের ডালগুলো আকাশকে জমিনের চোখের আড়াল করতে খুব তৎপর। চোখ দুটো খোলা, প্রকৃতিও মেঘাচ্ছন্ন, আবার সাঁঝের বেলা। জয় উঠে বসলো, গলার ব্যথায় গা কেঁপে উঠল, শরীরে তাপে চামড়া ঝলসে যাবার উপক্রম। পরনের জামাটা ভেজা, প্রকৃতিও, অর্থাৎ বর্ষণ নেমেছিল প্রকৃতিতে। হুমারিয়ার দেহটা পড়ে আছে, নগ্ন দেহ, রক্তাক্ত, পেটটা উঁচু তখনও। জয় দৌড়ে গিয়ে বসে মায়ের পাশে, ডাকলো কয়েকবার। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে না। সে জেনে গেছে দুটো কাজ খুবই অহেতুক। এক, আল্লাহ নামক রক্ষাকর্তাকে ডাকা, আর দ্বিতীয়টা কাঁদা। বড় বাবা বলেছে হাসতে, সে হাসতে চেষ্টা করলো, না, হাসি আসছে না। না, না আসুক, তবুও কান্না করা যাবে না। কেঁদে কিচ্ছু হয় না। লোককে দেখলে বা শুনলে আরো বিরক্ত হয়ে জবাই করতে আসে। সে মরেনি, কিভাবে সম্ভব? সে জ্ঞান হারিয়েছিল, ওরা এখানে ফেলে গেছে। জয়ের খুব ভয় লাগছে। এত অন্ধকার কেন? বিভিন্ন ধরনের আওয়াজ কানে আসছে। সেসব আওয়াজ ভোঁতা, একটাও স্পষ্ট প্রকট নয়। তাতে ভেজা আধারে মোড়ানো প্রকৃতিটাও গুমট হয়ে উঠেছে। সে কয়েকবার হুমারিয়াকে ডাকলো। তার রাগ হলো। আম্মু, আম্মু গো, ওঠো আম্মু। আম্মু, আমার একটু খিদে পাচ্ছে, চলো যাই আমরা আম্মু। হুমারিয়া কথা বলছে না কেন? মাঝরাত অব্দি জয় থেমে থেমে অনেকবার হুমারিয়ার ঘুম ভাঙানোর চেষ্টা করছে। হুমারিয়া উঠে না। শেষ রাতে জয় কাঁদল। জঙ্গলের ভয়াবহতা, ক্ষুধার জ্বালা, মায়ের কথা না বলা তাকে কাঁদালো, কিন্তু শব্দ করে কাঁদল না। সে কাঁদলো নিচু স্বরে। জোরে কাঁদলে ঝুঁকি আছে। তার ভেতর আবার মৃত্যু প্রেমও জেগেছিল। সেদিন সে বুঝতে পারেনি বটে, তার ভেতরে যে একটা নাম পরিচয়হীন কিছুর প্রতি নিগুড় টান কাজ করছে। যে মৃত্যু তার কাছে আসছে বারবার দূর থেকে, হাতছানি দিয়ে ডাকছে। জয় এগিয়েও যাচ্ছে, কিন্তু মৃত্যু তখনই জয়কে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এই লুকোচুরির জন্য জয়ের ভেতরে মৃত্যুর জন্য যেমন নেশা পয়দা হলো, তেমনি এক বিরহ বিদ্রোহ। সকালের আলোয় গাছের পাতাগুলোকে দেখে তার খাবার মনে হলো। পাতা অনেক উপরে, হাতের নাগালে জমিনের মাটি আছে। জয় আঙুলের নখ দিয়ে মাটি খামচে মুখে নিল, চিবিয়ে চিবিয়ে গিলতে চেষ্টা করলো। স্বাদটা ঠিক বোঝা যাচ্ছে না। জঙ্গলটা চোখের সামনে ঘুরছে, কিন্তু খাওয়াটা দরকার। সে পড়ে থাকা গাছের শুকনো ডাল দিয়ে মাটি আছড়ে তুলে খেলো। মা উঠলে তাকেও খাওয়াতো। মা শুয়ে আছে, তাই মায়ের খিদেও নেই। জয়েরও উচিত শুয়ে পড়া। তার মাথা ঘুরতে, সে আসলেই খুব বেশিক্ষণ জেগে থাকা চলবে না। নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না। জয়ের মাথায় এই বুদ্ধি এসেছিল। সে দৌড়ে জঙ্গল পেরিয়ে কারো বাড়িতে যাবে, সাহায্য চাইবে, কিন্তু উঠে দৌড়ানো গেল তা সম্ভব হতো। সে উঠে দাঁড়াতেই পারছে না। শুয়ে শুয়ে আরো কিছুক্ষণ কিছুটা মাটি সে গালে নিয়ে চিবিয়েছিল। মাটিতে ক্ষুধা নিবারণ হচ্ছে না। রোদ উঠেছে আস্তে আস্তে, নিভে যাচ্ছে সে সাথে জয়ের চেতনা। জয় গিয়ে মায়ের নগ্ন বুকটার উপর তার ভর শূন্য মাথাটা রেখে আস্তে করে শুয়ে পড়ল। সৈয়দ বাড়ির মসজিদে হুমারিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জয় তখন অন্দরে অচেতন হয়ে পড়ে আছে। শেষবার সে যখন হুমারিয়াকে দেখেছিল, তখন সে প্রায় জীবমৃত।
জীবন ও মৃত্যুর সেতুর উপরে 7 বছর বয়সী জয় টলমলে পায়ে একা দাঁড়ানো। তাছাড়া হুমারিয়া পরিণীতগত অবস্থা ছেলে হিসেবে স্মৃতিতে ধারণ করা নেই। তাছাড়া হুমারিয়ার পরিণীতগত অবস্থা ছেলে হিসেবে স্মৃতিতে ধারণ করতে নেই। মায়ের ওই চিত্র যুবক ছেলে স্মরণে আসতে নেই। জয় তা ধারণ করতে চায়নি, স্মৃতিতে রাখতে চায়নি। যা মানুষ স্মৃতিতে রাখতে অস্বীকৃতি জানায়, মস্তিষ্ক তা ধারণ করে না সচরাচর। এই ক্ষেত্রে মস্তিষ্ক মানুষের অনুগত। জয়ের মস্তিষ্কে বিকৃত হয়েছিল খুব ছোট্ট বয়সে। সে বিকৃত খুব নিখুঁত, সূক্ষ্ম আর জটিল। তা হামজা জানে, জয় জানে না, মানেও না। সে নারী সঙ্গকে নিজের মতো করে রীতিগত করে নিয়েছিল, অনেকটা আধিপত্যের মতন। কিন্তু আবার সম্মানের দায় ছিল না তার। নারী অসম্মান তার কাছে বিশেষ কোনো সংবেদনশীল ব্যাপার নয়, কিন্তু ধর্ষণের তার তীব্র বাতিক। এমনকি ধর্ষণের আশেপাশে থাকার জটিল ও অসীম অনীহা। কিন্তু জয় জানে ও মানে সেই সব ভুলে গেছে। করা ড্রাগ ও একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন তাকে উদ্দীপনাহীন করে তুলেছে, এটা তার ধারণা। মাঝে মধ্যে মনে এলে হামজা জয়কে ট্রাক ধরিয়ে দিয়েছে। মনে আসাটা হুমারিয়ার মুখ নয়, হুমারিয়ার চেহারা জয়ের মনে পড়ে না, এটা তার ধারণা। কিন্তু কখনো যদি হুমারিয়ার পরিণীতগত চিত্র মনে পড়ে আবছা হয়ে, তখন সে করা ড্রাগস সেবন করে। সৈয়দ বাড়িতে বেশ কয়েকটা তার বয়সী বাচ্চা ছিল। সৈয়দ ফরহাদ, মোহাম্মদ বাড়ির 2 সন্তান মুস্তাকিন ও মুরসালিন। আরও আছে রুবাইয়াত, সে মুস্তাকিনের চাচাতো বোন। ওরা বারবার এসে জয়কে দেখে যাচ্ছে। ওদের বয়সী একটা ছোট্ট ছেলে বিছানা অচেতন হয়ে পড়ে আছে। খুব অবাককর ঘটনা, 2 দিন আগে রুবাইয়াতের মামা অর্থাৎ মেজো চাচা শালা ছেলেটাকে সৈয়দ বাড়িতে এনেছে। তারা ছেলেটাকে চেনে না। মুস্তাকিনের বয়স 9 পেরিয়েছে। সে নাজেরা শেষ করে হিফজ বিভাগে মুস্তাকিনের বয়স 9 পেরিয়েছে। সে নাজেরা শেষ করে হিফজ বিভাগে গেছে। মুরসালিনের বয়স 7। সে আরবি পড়তে চায় না, চরম ফাঁকিবাজ। নামাজের সময় তার পেট ব্যথা হয়, মাথা ঘোরে। এখনো কায়দা আমসি পাড়ায় শেষ করে নাই। সন্ধ্যা অবধি ওরা বারবার ঘুরে ঘুরে অচেতন বাচ্চাটাকে দেখে গেছে। সন্ধ্যার পর সবক থাকে, হুজুর মারবে খুব, এই জন্য অজ্ঞতা চলে যেতে হলো মাদ্রাসায়। মাগরিবের নামাজ না পড়লে আব্বা ফিরে শুনলে বেদ দিয়ে পিটাবে। মুস্তাকিনের মেজো চাচি হাজেরা, স্বামীর সাথে রাতে খুব বড়সড় একটা ঝগড়া হয়ে গেছে। আমির বাড়ির ছেলেকে সৈয়দ বাড়িতে আনার মতো কাজ কি করে করতে পারলো তার স্বামী? ওনার বড় বোনের স্বামী আজ ওনার স্বামী। বড় বোনকে জয়নাল আমির ছিঁড়ে খেয়ে ফেলেছে। এরপর মৃত বোনের বরের সঙ্গে হাজেরাকে বিয়ে দেওয়া হয়েছে। এবারে সকলে সেসব ভুলে গেলেও হাজেরা বোনের সাথে হওয়া অন্যায় ভোলেনি। সে জানিয়ে দিয়েছে স্বামীকে আর থাকবে না এ বাড়িতে, অন্তত যতদিন ওই ইবলিশের বাচ্চা এই বাড়িতে আছে। কাজ হয়নি। বলাৎকার হওয়া আমির বাড়ির বউকে যখন এ বাড়িতে এনে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, হাজার ইচ্ছে করেছে মৃত দেহটাকে কুচি কুচি করে কাটতে। এখন ছেলেটাকেও তাই করতে ইচ্ছে করছে তার। ইবলিশের বাচ্চাকে ধরে খাওয়ানোর যত্ন করে বাঁচিয়ে তোলার পাপ তিনি করতেই পারবেন না। যার চাচার হাতে এ বাড়ির রক্তে রঙিন তার ভাতিজাকে হাজেরা যখন তখন গলা টিপে মেরে ফেলতে পারে। পরদিন সকালে জয়ের ঘুম ভাঙলো। স্যালাইন চলছে তার শরীরে। সে চারিদিকে কিছুই চেনে না। আতঙ্কে বুক খালি হয়ে এলো। আবার কোথায় আনা হয়েছে তার মা আর তাকে? সে টলমলে পায়ে এক দৌড়ে ঘরের বাইরে এলো। মনে হলো কিচ্ছু ছিঁড়ে এলো। হাতের কেন না তা খুলে এসেছে। হাতের শিরাতে রক্ত জমেছে। আশেপাশে লোক নেই। মাকে খুঁজে বের করে তাকে নিয়ে পালাতে হবে। চারপাশে ঘর, একতলা বাড়ি। সব ঘরগুলো গোল হয়ে একের পর এক সজ্জিত হয়ে মাঝখানে গোলাকার উঠোন তৈরি করেছে। সে বুঝতে পারলো না কোন ঘরে তার মা আছে। ঘরের দরজাগুলো সবুজ রঙের, হাতটা জ্বলছে। তাকে দেখলো সূচ ফুটানো, শিরাটা রক্ত জমে কালো খয়েরি হয়ে গেছে। কেউ ঢুকেছে। লোহার গেট খুলে আবার সিটকানি লাগানো শব্দ এলো। জয় তবু নড়ল না। সে কোথায় আছে তা জানা দরকার। লোকটা ঢুকে কাঁধ থেকে হাজি রুমালটা খুলে দড়ির উপর রাখলো, চেঁচিয়ে ডাকলো, হাজেরা বুবু, গামছাড়া দে বুবু, গা ঘাইমা শেষ।
জয়ের পা দুটো কাঁপছে, থামানো যাচ্ছে না। সে চাইছে দৌড়ে পালাতে, কিন্তু পা সরছে না। এটা সেই দাড়িওয়ালা বাবরি চুলের লোকটা। তার মা কোথায়? লোকটা ঘেমেছে কেন? সেদিন মায়ের সাথে খারাপ কিছু করার পরও লোকটা ঘেমেছিল খুব। জয়ের হাড্ডিসার বুকের পাঁজরটায় তুফান উঠেছিল, টিপটিপ করছে। লোকটা তাকে জয়কে দেখে কেমন করে যেন হাসল। কি খবর আমির সাহেব? আমি ভাবছিলাম আপনার ইন্তেকাল হয়ে যাবে। কই মাছের জান? খুব ভালো, আল্লাহ হায়াত দিছে, থাকেন বাইচা। জয় ছিটকে এক দৌড়ে ঘরে যেতে গিয়ে ঢালাই করা উঠোনের উপর পরে ঠ্যাঙে চামড়া ছিঁড়ে গেল। উঠে হুড়মুড়িয়ে দৌড়ে সেই ঘরে গিয়ে দরজাটা চাপিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মাথা ঘুরছে নাকি ঘরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুরছে। চারপাশটা চোখের সামনে স্থির হচ্ছে না। সে এই ঘরে, কিন্তু মা কোথায়? বুকটা এত নিষ্ঠুরভাবে কাঁপছে। সেই লোকটাকে ছাড়বে না, কিন্তু সামনে যেতে তো পারবেই না। নিজের উপর খুবই রাগ হলো। সে লোকটাকে আঘাত করতে চায়, কিন্তু লোকটা চেহারা মনে পড়লেই চোখ অন্ধকার হয়ে আসছে। বুকের ভেতর লাফালাফি চলছে, শরীরটা ঘামছে। সেই দরজাটা আটকানোর সময় খুব জোরে দরজাটার কপট চাপিয়েছে। বিকট শব্দ পুকুর পাড় থেকে বাড়ির মহিলারা ছুটে এলো। জয়ের ছোট্ট দুর্বল দেহটা দরজা চাপিয়ে রাখতে ব্যর্থ হলো। একজন মহিলা এগিয়ে এলেন, আলতো হাতে জয়ের মাথাটা হাত রেখে বললেন, কি হয়েছে আব্বা, তোর ভয় পাইছো? মহিলাটাকে সে চিনে না, কিন্তু ভালো মনে হলো। পেছনে জনের দৃষ্টি কিন্তু জয়ের উপর ভালো না। সে জয়কে বড় ঘেন্নার চোরে দেখছে। জোহরের আজান হলো সৈয়দ বাড়ির মসজিদে। মনে হলো যেন ঘরের মধ্যে হচ্ছে আজান। পেছনের মহিলা সেই বাবরিওয়ালাকে গামছা দিল। তা জয় আর চোখে দেখে চোখ দুটো বুজে রাখলো। পেছনের মহিলা সেই বাবরিওয়ালাকে গামছা দিল। তা জয় আর চোখে দেখে চোখ দুটো বুজে রাখলো। দুপুরের পর দুটো বাচ্চা আসে বাড়িতে। তাদের পরনে টুপি, সাদা পাঞ্জাবি, পাজামা। জয়কে বারবার দেখে। ভালো মহিলাটি ওদের মা মরিয়ম। মরিয়ম জয়কে নিজের ছেলেদের সঙ্গে বসিয়ে খাওয়ান। জয় কথাবার্তা বলে না। লোকজন কম দেখলে ঘরে ঘরে মাকে খোঁজার চেষ্টা করবে। সৈয়দ বাড়ির পেছনের সীমানায় একটু দূরে আরেকটা বাড়ি। বাড়ি নয় ঠিক, কোয়ার্টারের মতন, আবাসিক। সেখানে অনেক যুবকের বাস। ওরা এই বাড়ির অধীনেই থাকে, সেটা বুঝেছিল জয়। বাড়িওয়ালাই এই বাড়িতে নিয়মিত আসে। সে জানতে পেরেছে রুবাইয়াতের মা হাজেরার ভাই হলো বাড়িওয়ালা। বাড়িওয়ালার নাম সেলিম ফারুকি। বাড়িওয়ালার হাতে বিভিন্ন পাথরের মোটা 13টা আংটি আছে, একের আঙ্গুলে 2-3টে করেও। গলায় তাবিজ আছে কয়েকটা। মাঝে মধ্যে তসবি ঝুলতে দেখা যায়। রাতে নাকি সে ধ্যান করে, চোখ দুটো নেশা নেশা। ধ্যান করলে চোখ নেশা নেশা হয়? আল্লাহর ধ্যান। রুবাইয়া তার মামার ব্যাপারে এসব জানিয়েছে জয়কে। জয়ের আল্লাহর প্রতি বিগ্রাটা বাড়ছে দিন দিন। জয়ের আল্লাহর প্রতি বিরাগটা বাড়ছে দিন দিন। যে আল্লাহর ধ্যান সেলিম ফারুকি করে, সেই কিনা তার মাকে রক্ষা করবে, সেই আল্লাহকে কত বিশ্বাসের সাথে ডেকেছিল সে। নিজের বোকামিতে সে লজ্জিত। সেলিম যার ধ্যান করে, সেই আল্লাহ অবশ্য সেলিমের পক্ষেই থাকবে। তার মাকে বাঁচাতে কেন আসবে? মাস দুয়েকের মাঝে তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি। বড় কর্তার হুকুম। জয় জানে বড় কর্তাকে। গোল উঠোন, একটা খোপের মতো ঘর, আর গোসল করার জন্য কলপার। সেই কলপারের পাশে পুকুর, তার ওপারে কলার বাগান, ঝোপঝাড়। এইটুকু জয়ের সীমানা। জয় ঘরের ভেতরেই থাকে। বাইরে বের হলে হাজেরা এবং সেলিমের সাথে দেখা হয়। ভয় লাগে তার। 2 মাস পর বাড়িতে একজন বিশেষ কেউ ঢুকলেন। ব্রিগেডিয়ার সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেব। জয় বুঝল এই সেই বাড়ির কর্তা মুস্তাকিরের আব্বা। ফরহাদ সাহেব জয়কে সৈয়দদের কওমি মাদ্রাসায় পড়তে দিলেন। জয় বুঝতে পেরেছিল এই গোটা পরিবারের, অর্থাৎ যে পরিবারকে ঘেন্না করতে শেখানো হয়েছে তাকে ছোটবেলা থেকে, তা অহেতুক নয়। বড় বাবা কেন সৈয়দ পরিবারকে এত ঘেন্না করতেন তা সে বুঝল। এটাও বুঝলো এখন সৈয়দ বাড়ির সবকিছুর প্রতিনিধিত্ব করছেন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি। তিনি রোজ সকালে উঠে কোরআন তেলাওয়াত করেন। জয়ের কানে খুবই বিরক্ত লাগে যে আল্লাহ সেলিমের মতো মানুষের তার বাণীতে যে এত যত্ন করে পাঠ করে, তার প্রতিও জয়ের বিদ্বেষ। আজ অবধি তার মায়ের ব্যাপারে কিছু জানা যায়নি। ওনার নির্দেশ জয়কে বন্দি রাখা হয়েছে।
তিনি 2 মাসের ছুটিতে এসেছেন। ফারহাদ সাহেবের কাছে একবার খবর এলো জয়কে পিটিয়ে শরীরের চামড়া ছিলে ফেললেও সে পড়ে না, জিব্বা অবধি নাড়ায় না, নামাজে যায় না, গেলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনোজাত করে না কখনো। এ নিয়ে জয়কে ওই ছোটবেলায় যে পরিমাণ মার খেতে হয়েছিল হুজুরদের হাতে, তার শরীরটাও হয়ে উঠল ব্যথাহীন। 2-4টে চামড়া ছিলা ব্যথের আঘাত তখন আরামদায়ক ব্যাপার তার কাছে। জয় জেনে গেছে এই কোরআন সেই আল্লাহর বাণী যাকে ডাকার পরও তিনি তার মাকে বাঁচাতে আসেননি। সে এই 2 মাসেও ডেকেছিল আগের সব ভুলে। সে এখন তার মাকে চায় না, কিন্তু বড় বাবা তো পারে তাকে উদ্ধার করে নিয়ে যেতে। রক্ষাটুকু সে আবারও বেহায়ের মতো চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ করেননি।